উনি প্রথম যেই স্টেটমেন্ট বা দাবি করেছেন যে পশ্চিমারা ইজতেমাকে ধ্বংস করার পরিকল্পনা হাতে নেয় ওয়ার অন টেরর প্রজেক্টের মাধ্যমে। এটা একটা দাবি। আমরা জানি পশ্চিমারা তাদের স্বার্থে, তাদের অর্থনৈতিক স্বার্থে, তাদের জিওপলিটিক্স, ভূ রাজনীতি, সেটার স্বার্থে তারা বিভিন্ন দেশে, মুসলিম দেশ ইনক্লুডিং নন মুসলিম, বিভিন্ন দেশে তারা তাদের প্রভাবটা খাটানোর চেষ্টা করে, হুইচ ইজ ট্রু। এখন ওনার দাবি হচ্ছে গিয়ে পিনাকি ভট্টাচার্য যে শুধু এটাই না, এমনকি পশ্চিমারা ইজতেমাকে ধ্বংস করার পরিকল্পনা হাতে নেয় ওয়ার অন টেরর প্রজেক্টের মাধ্যমে। এটা হচ্ছে দাবি, প্রথম দাবি। তারপর উনি বলেন যে এই কাজে প্রত্যক্ষভাবে হাত লাগায় ইন্ডিয়া, সেকেন্ড দাবি। তৃতীয়ত উনি বলেন যে ইন্ডিয়ার লেসপেন্সার, আওয়ামী লীগ, ডেইলি স্টার আর প্রথম আলো, তিনি সবগুলোর মধ্যে একটা কানেকশন দেখিয়েছেন। তো এখন আমরা ওনার এই তিনটা দাবি এক এক করে দেখবো। হ্যাঁ, ওনার প্রথম দাবি ছিল যে পশ্চিমারা ইজতেমাকে ধ্বংস করার পরিকল্পনা হাতে নেয় ওয়ার অন টেরর প্রজেক্টের মাধ্যমে। এখন আমরা সকল মুসলিম অমুসলিম যারা এই জিওপলিটিক্স সম্পর্কে জানেন, বেসিক ধারণা যাদের আছে, তারা সবাই এই ব্যাপারে একমত যে হ্যাঁ, জর্জ ডব্লিউ বুশ 2001-এ যে ঘটনা ঘটলো 9/11, তার পরবর্তীতে ওয়ার অন টেরর একটা প্রজেক্ট হাতে নেয় পেন্টাগন। তো সেটার কারণেই আরব বিশ্বের বিভিন্ন দেশে তারা সন্ত্রাস দমনের নামে মুসলিম দেশগুলোতে হামলা করে, সেটা আমরা সবাই জানি। সো এটার ব্যাপারে আমাদের কারো দ্বিমত নেই, এমনকি যারা নন মুসলিম তাদেরও কোনো দ্বিমত নেই, কারণ এটা সূর্যের আলো মতো পরিষ্কার। আচ্ছা, 2 নাম্বার, ইজতেমাকে ধ্বংসের কাজে প্রত্যক্ষভাবে হাত লাগায় ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশ, এমনকি শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, মিয়ানমার, ভুটান, আফগানিস্তান, অর্থাৎ ভারতের চারপাশে যারাই আছে, এবং যে গ্রেটার পাওয়ার কম্পেয়ার টু ইন্ডিয়া, চীন। আমরা সবাই জানি যে ভারত তার আধিপত্য বিস্তার করার জন্য, সে তো আর পশ্চিমা বিশ্বের মতো অত শক্তিশালী নয়, তো সে চেষ্টা করে তার যেই আশেপাশে দেশগুলো আছে সেখানে তার প্রভাব বিস্তার করার জন্য, যাতে করে সে এই দেশগুলোর উপরে অক্টোপাসের মতো তার রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য, তার অর্থনৈতিক স্বার্থ হাসিল করার জন্য, এবং এই আশপাশের দেশগুলোতে তার মতাদর্শের, তার জন্য থ্রেট নয়, তার স্বার্থের জন্য হানিকর নয় এমন সরকার যেন থাকে, এটা সে চেষ্টা করে, এবং এটা আমরা ধিক্কার জানাই। এই কারণেই ভারতের সঙ্গে আমাদের দ্বন্দ্ব, ভারতের সরকারের সাথে, ভারতের যে ডিপ স্টেটের সাথে আমরা যারা বাংলাদেশের বর্তমান সরকার, এমনকি বাংলাদেশের যে সাধারণ জনগণ, আমরা এটার ভুক্তভোগী, এবং আমরা এটার সব সময় অফলাইন অনলাইন সব সময় এটার এগেনস্টে কথা বলছি, এবং আমরা পুরো মুসলিম জাতি, অর্থাৎ বাংলাদেশের মুসলমান জাতি, আমরা এটার ব্যাপারে একমত। কিন্তু বিশেষ করে ইজতেমাকে ধ্বংস করার জন্য ইন্ডিয়া যে প্রত্যক্ষভাবে কাজ করছে, এটা হচ্ছে কি পিনাকি ভট্টাচার্যের দাবি। ওকে, এটা হতে পারে, ইট কুড বি, অর্থাৎ যে কোনো দাবি হোক আমার শত্রুর বিপক্ষেও সেটা প্রমাণ করতে হবে। এখন পশ্চিমা বিশ্ব যে মুসলিম দেশগুলো সরকারকে উৎখাত করছে, এটা ব্যাপারে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে, সূর্যের আলো মতো এটা পরিষ্কার আমাদের কাছে। কিন্তু ইজতেমাকে নিয়ে তারা আসলে এমনটা করছে কিনা, এটা এই দাবি, এটার পক্ষেও প্রমাণ দেয়া লাগবে, অর্থাৎ দাবি যত ছোটই হোক সেটার পক্ষে প্রমাণ দেয়া লাগবে। একইভাবে এই যে সেকেন্ড দাবি, এটার পক্ষে প্রমাণ দেয়া লাগবে। থার্ড, উনি বলেছেন ইজতেমাকে ধ্বংসের কাজে ইন্ডিয়ার লেসপেন্সার, আওয়ামী লীগ, ডেইলি স্টার আর প্রথম আলো হাত লাগায়। এখন এটা একটা দাবি, তিনি দাবি করেছেন, দেখি উনি কি প্রমাণ দেয়। আই এম নট আ ফ্যান অফ প্রথম আলো, ডেইলি স্টার, আমি এই পত্রিকা পড়ি না, এবং ডেইলি স্টারের বিপক্ষে, প্রথম আলোর বিপক্ষে যে বিভিন্ন অভিযোগ আছে, এটার ব্যাপারে লাইক আমাদের কোনো সিম্প্যাথি নেই ডেইলি স্টারের বিষয়ে বা প্রথম আলোর বিষয়ে, আমরা এটার পাঠকও নই, আমি কখনোই প্রথম আলো পড়িও না, ডেইলি স্টার পড়িও না। বাট যেহেতু উনি দাবি করেছেন যে বিশেষ করে ইজতেমাকে ধ্বংসের কাজে ইন্ডিয়া, লেসপেন্সার, আওয়ামী লীগ, ডেইলি স্টার এবং প্রথম আলো কাজ করছে, সো এটা ওনার একটা দাবি, এটা প্রমাণ করতে হবে। এখন দেখি উনি কি প্রমাণ দেয়। এখন প্রমাণ দেওয়ার আগে উনি বলছেন যে আপনি সবকিছুতেই ডেইলি স্টারের সংযোগ দেখেন কেন, আগে থেকে ধারণা করছেন যে হয়তো অনেকে বলবে যে ভাই পিনাকি আপনি সবকিছুতেই ডেইলি স্টারের সংযোগ দেখেন কেন। তো উনি উত্তর দিচ্ছেন যে আরে ভাই, সংযোগ থাকলে আমি কি করব, এটা হচ্ছে ওনার রেসপন্স। সংযোগ আছে তাই আমি দেখাচ্ছি, 2-2 4 মিলে গেলে আমি কি 10 দেখাবো? তো উনি ওনার ভিডিওতে পরবর্তীতে দেখাবেন যে 2-2 উনি 4 কিভাবে মিলাচ্ছেন, আমরাও দেখবো যে উনি কিভাবে 2-2 4 মিলান। এখন পিনাকি বলছেন যে তিনি চুপ থাকতেন, কিন্তু যেহেতু ইজতেমা ধ্বংসের কাজে ভারত, আওয়ামী লীগের পরিকল্পনা এবং প্রথম আলো ও ডেইলি স্টারের সংযোগ আবিষ্কার করলেন, তাই তিনি চুপ থাকতে পারলেন না। তাহলে আমরা প্রত্যাশা করব যে উনি ওনার ভিডিওতে এই দাবির পক্ষে প্রমাণ দিবেন, যে ওনার দাবি হচ্ছে উনি আবিষ্কার করেছেন যে ইজতেমা ধ্বংসের কাজে ভারত, আওয়ামী লীগের পরিকল্পনা আছে এবং প্রথম আলো ও ডেইলি স্টারের সংযোগ আছে। উনি এখন প্রমাণ দিবেন যে তাবলিগ জামাতের দ্বন্দ্বের পেছনে কিভাবে ইন্ডিয়া রয়েছে। উনি বলছেন তাবলিগের ভিতরে যাদেরকে জুমাপন্থী বলা হচ্ছে তারাই তাবলিগের মূলধারা,
মানে উনি কথাটা এমন ভাবে বললেন যে তাবলিগের ভেতরে যাদেরকে জুবাইরপন্থী বলা হচ্ছে তারা এই তাবলিগের মূলধারা, অ্যাজ ইফ লাইক এটা লিটারেলি যেন জুবাইরপন্থীদের কথা উনি কপি পেস্ট করলেন, লাইক জুবাইরপন্থী তাকে একটা স্ক্রিপ্ট ধরিয়ে দিয়েছে এবং উনি এটা হুবহু উনি জাস্ট রিড আউট করলেন, আমাদের পড়ে শোনালেন যে তাবলিগের ভিতরে যাদেরকে জুবাইরপন্থী বলা হচ্ছে তারাই তাবলিগের মূলধারা। এখন এটার প্রমাণ কি? উনি বলছেন সেই পক্ষের সাথে আছেন, অর্থাৎ জুবাইরপন্থীদের সাথে আছেন বাংলাদেশের কওমি দেওবন্দি হেফাজত ঘরানার অর্থাৎ মূলধারার আলেম সমাজের প্রায় সকলে এবং তাবলিগের সাথে সংশ্লিষ্ট সাধারণ জনতার বৃহত্তর অংশ এবং সবচেয়ে প্রভাবশালী অংশ। ওনার দাবি কি? ওনার দাবি হচ্ছে তাবলিগের ভিতরে যাদেরকে জুবাইরপন্থী বলা হচ্ছে তারাই তাবলিগের মূলধারা। এটা হচ্ছে দাবি। আর উনি প্রমাণ দিয়েছেন পরবর্তী 2 লাইনে। প্রথম প্রমাণ উনি কি দিয়েছেন? সেই পক্ষের সাথে আছেন বাংলাদেশের কওমি দেওবন্দি হেফাজত ঘরানার অর্থাৎ মূলধারার আলেম সমাজের প্রায় সকলে। এখন কথা হচ্ছে গিয়ে দাবির পক্ষে উনি যখন প্রমাণ দিলেন তখন দেখা গেল উনি আসলে পাল্টা আরেকটা দাবি করলেন। এটা কেন দাবি? কারণ উনি বলছেন যে সেই পক্ষের সাথে আছেন বাংলাদেশের কওমি দেওবন্দি হেফাজত ঘরানার অর্থাৎ মূলধারার আলেম সমাজের প্রায় সকলে। এই লাইনটা পড়ার পর এটা পরিষ্কার যে এটা কোনো প্রমাণ নয়, বরঞ্চ এটা দাবি। উনি ওনার আগের দাবির পক্ষে প্রমাণ না দিয়ে নতুন করে আরেকটা দাবি করলেন। ওনার সেকেন্ড প্রমাণ কি ছিল? যে তাবলিগের সাথে সংশ্লিষ্ট সাধারণ জনতার বৃহৎ সংখ্যাগরিষ্ঠ অংশ এবং সবচেয়ে প্রভাবশালী অংশ কাদের সাথে আছে? জুবাইরপন্থীদের সাথে আছে। এটা তো একটা দাবি হয়ে গেল না? ওনার মূল দাবি ছিল তাবলিগের ভেতরে যাদেরকে জুবাইরপন্থী বলা হচ্ছে তারাই তাবলিগের মূলধারা। এখন উনি এই যে দাবি, এটার পক্ষে প্রমাণ কি দিলেন? প্রমাণ তো দিলেন না, বরঞ্চ নতুন করে আরো দাবি করলেন 2টা, যে সেই পক্ষের সাথে আছেন বাংলাদেশের কওমি দেওবন্দি হেফাজত ঘরানার অর্থাৎ মূলধারার আলেম সমাজের প্রায় সকলে। এটা দাবি। 2 নম্বর, তাবলিগের সাথে সংশ্লিষ্ট সাধারণ জনতার বৃহৎ সংখ্যাগরিষ্ঠ অংশ এবং সবচেয়ে প্রভাবশালী অংশ আছে কাদের সাথে? জুবাইরপন্থীদের সাথে। এটাও একটা দাবি। সো উনি প্রমাণ দেননি। এখন আমরা ওনার এই দাবি খণ্ডন করব। সাতপন্থীদের সাথেও বাংলাদেশের কওমি দেওবন্দি ঘরানার আলেমরা আছেন, এটা সাতপন্থীদের দাবি। আমরা দেখি বাহির থেকে এটাই বাস্তবতা। কারণ কোন সালাফি, কোন আহলে হাদিস বা বেরেলভি আলেমরা তাবলিগ করেন না। আমরা জানি মানে বাংলাদেশে, পাকিস্তানে এবং ভারতে যারা সালাফি আছেন, আহলে হাদিস আছেন এবং যারা বেরেলভি, যারা সুন্নি তরিকা ফলো করেন, দাবি করেন আমরা সুন্নি, তো ওনাদের যে আলেমরা আছেন তারা কেউ তাবলিগ করেন না, বরঞ্চ তাবলিগকে পছন্দ করেন না। কেন? কারণ তাবলিগে অনেক দাইফ হাদিস পড়ানো হয়, ফাজালে আমল নিয়ে অনেক অভিযোগ আছে, এটা একটা ইনোভেটিভ, এটা একটা বেদাআ তারা মনে করেন সালাফি আহলে হাদিস আলেমরা। এবং যারা বেরেলভি তারাও যেহেতু কওমিদের পছন্দ করেন না, অতএব কারণে যারা তাবলিগ করেন তাদেরকেও পছন্দ করেন না। অতএব কারণে তাবলিগের মধ্যে যে এখন 2 ভাগ, সাতপন্থী অথবা জুবাইরপন্থী, তাদেরকেও পছন্দ করেন না। তাহলে জুবাইরপন্থী আর সাতপন্থী এখানে যারা আছেন আলেম, তারা কারা? তারা সবাই হচ্ছে কওমি। এখন সাতপন্থীদের দাবি হচ্ছে গিয়ে আমাদের মধ্যেও যে আলেম আছেন তারাও তো কওমি দেওবন্দি ঘরানার। 2 নাম্বার দাবি খণ্ডন, সেটা হচ্ছে গিয়ে সাতপন্থীদের দাবি হচ্ছে যে তাবলিগের সাথে সংশ্লিষ্ট সাধারণ জনতার বৃহৎ সংখ্যাগরিষ্ঠ অংশ তাদের সাথে আছেন। অর্থাৎ পিনাকি যেমন দাবি করলেন বা জুবাইরপন্থীরা যেমন দাবি করেন যে তাবলিগের সংখ্যাগরিষ্ঠ অংশ তাদের সাথে, ঠিক একইভাবে সাতপন্থীরা দাবি করেন সাধারণ জনতা তাদের একটা বৃহৎ অংশই তাদের সাথে আছেন। এখন 2 পক্ষ দাবি করলো, জুবাইরপন্থীও দাবি করলো, সাতপন্থীও দাবি করলো। সো আমরা ইনশাআল্লাহ মুয়াজ বিন নূর ভাই আসলে আমরা এটা বিষয়ে স্পেসিফিক ভাবে আলোচনা করব যে আসলে তাবলিগের মধ্যে যারা 4 মাস দিয়েছেন, 40 দিন দিয়েছেন, 15 দিন দিয়েছেন, জামাতের সাথে 10 দিন দিয়েছেন, তো এই সাথীদের মধ্যে কত সংখ্যক সাথী জুবাইরপন্থীদের সাথে আছেন আর কত সংখ্যক সাথী সাদপন্থীদের সাথে আছেন। পিনাকি ভট্টাচার্য এরপর বলছেন যে তাবলিগের ভেতর যাদেরকে এতায়াতি বা সাদপন্থী বলা হইতেছে তারা আওয়ামী ফ্যাসিবাদের অংশ। আমি যে প্রথমে এত লম্বা কথা বললাম যে ওয়ার অন টেরর, পশ্চিমা বিশ্ব, তারপরে ইন্ডিয়ার সরাসরি হাত ইজতেমাকে ধ্বংস করার জন্য, তার পরবর্তীতে আওয়ামী ফ্যাসিবাদ, তার পরবর্তীতে ডেইলি স্টার এবং প্রথম আলো, এই যে উনি 3টা দাবি করলেন, আমরা আগে আলোচনা করলাম, এই দাবিগুলো টার্গেট ছিল বা এই কথাগুলো টার্গেট ছিল হচ্ছে গিয়ে সাতপন্থীরা, যে তাবলিগের ভেতর যাদেরকে এতায়াতি বা সাদপন্থী বলা হইতেছে তারা আওয়ামী ফ্যাসিবাদের অংশ। অর্থাৎ সাতপন্থীদেরকে আওয়ামী ফ্যাসিবাদের অংশ এটা প্রমাণ করার জন্য উনি শুরু করেছেন একদম প্রথম থেকে। উনি এখান থেকে শুরু করেছেন যে সাদপন্থীরা যে আওয়ামী ফ্যাসিবাদের অংশ, এই কথাটাকে প্রমাণ করার জন্য উনি ওনার ভিডিও একদম শুরু করেছেন এখান থেকে, যে পশ্চিমারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ইজতেমাকে ধ্বংস করার জন্য পরিকল্পনা করছে। তার পরবর্তীতে ইন্ডিয়া একইভাবে ইজতেমাকে ধ্বংস করার জন্য প্রত্যক্ষভাবে কাজ করছে। তার পরবর্তীতে আওয়ামী লীগ এবং ডেইলি স্টার এবং প্রথম আলো ইজতেমাকে ধ্বংস করার জন্য কাজ করছে অ্যাজ এ লেসপেন্সার অফ ইন্ডিয়া।
এই যে তিনটা উনি দাবি করলেন, এই দাবিগুলোর টার্গেট ছিল কে? এই দাবিগুলোর টার্গেট ছিল সাতপন্থী। কিভাবে? কারণ উনি এখানে বলছেন এই স্লাইডে যে তাবলিগের ভেতর যাদেরকে এতাআতি বা সাদপন্থী বলা হইতেছে তারা আওয়ামী ফ্যাসিবাদের অংশ। এটা হচ্ছে ওনার টার্গেট। শুধু অংশই না, তারা আওয়ামী ফ্যাসিবাদের সহচর এবং ভারতপন্থী হিসেবে পরিচিত। এটা ওনার দাবি। এই পক্ষের সাথে অর্থাৎ সাতপন্থী তাদের সাথে যারা আছেন তাদের বড় অংশই সেকুলার এডুকেশনে শিক্ষিত। সো হোয়াট? এরপর উনি বলছেন মূলধারার সুপরিচিত আলেমদের কেউই এই পক্ষের সাথে নাই। তো আমরা এখন দেখি উনি এই প্যারাটার মধ্যে দাবি করলেন কয়টা। ওনার প্রথম দাবি যে তাবলিগের ভেতর যাদেরকে এতাআতি বা সাতপন্থী বলা হইতেছে তারা আওয়ামী ফ্যাসিবাদের অংশ, সহচর এবং ভারতপন্থী হিসেবে পরিচিত। এটা প্রথম দাবি। সেকেন্ড দাবি, এই পক্ষের সাথে অর্থাৎ সাতপন্থীদের সাথে যারা আছেন তাদের বড় অংশই সেকুলার এডুকেশনে শিক্ষিত। ৩ নাম্বার দাবি, মূলধারার সুপরিচিত আলেমদের কেউই এই সাতপন্থীদের পক্ষে নেই। ওনার যে প্রথম দাবি ছিল যে তাবলিগের ভেতর যাদেরকে এতাআতি বা সাতপন্থী বলা হইতেছে তারা আওয়ামী ফ্যাসিবাদের অংশ, আওয়ামী ফ্যাসিবাদের সহচর এবং ভারতপন্থী। আমরা দেখব যে পিনাকি ভট্টাচার্য কি প্রমাণ দেন, সেই প্রমাণের আলোকে আমরা পাল্টা যুক্তি দিব। হ্যাঁ, দ্বিতীয় যে দাবি খণ্ডন সেটা হচ্ছে গিয়ে জুবাইর পন্থীদের মধ্যেও তাদের বড় অংশই সেকুলার এডুকেশনে শিক্ষিত। এখন যারা জুবাইরপন্থী তারা এই কথা শুনে হাসবেন, কারণ যারা জুবাইরপন্থী 4 মাসের সাথী, জুবাইরপন্থী 40 দিনের সাথী, জুবাইরপন্থী 15 দিনের সাথী, জুবাইরপন্থী 10 দিনের সাথী, 7 দিনের সাথী, 3 দিনের সাথী, তাদের অধিকাংশই 60-70% হচ্ছে সাধারণ মানুষ যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ুয়া বা সেখানে পড়েছেন, অথবা এমন লোক যারা স্কুল কলেজও পড়েননি, কোনো মাদ্রাসায় পড়েননি। উভয় পক্ষেই মাদ্রাসায় পড়ুয়া ছাত্ররা আছেন, আলেম আছেন। কিন্তু পিনাকি যে দাবি করলেন সাতপন্থীদের মধ্যে একটা বড় অংশই হচ্ছে সেকুলার এডুকেশন শিক্ষিত। এখন এইটা তো সেম ভাবে ট্রু জুবাইরপন্থীদের ক্ষেত্রেও, কারণ জুবাইরপন্থীদের মধ্যেও একটা বড় অংশই, অধিকাংশই সেকুলার এডুকেশনে শিক্ষিত। 3 নম্বর দাবি খণ্ডন, পিনাকি বলেছিলেন যে মূলধারার সুপরিচিত আলেমদের কেউই এই পক্ষের সাথে নাই। তাহলে এটার দাবি খণ্ডন আমরা করছি যে মূলধারার যারা সালাফি আছেন, মূলধারার যারা আহলে হাদিস আছেন, মূলধারার যারা বেরেলভি আছেন, তাদের সংখ্যা কোটি কোটি। বাংলাদেশে যদি 18 কোটি মানুষ হয় তাদের মধ্যে 5-6 কোটি বা তার থেকেও বেশি হবে যারা হচ্ছে কি আসলে বেরেলভি এবং সালাফি আহলে হাদিস ঘরানার। তাহলে এখন মূলধারা সালাফি, মূলধারার আহলে হাদিস, মূলধারার বেরেলভি যারা আছেন, এই সকল আলেমদের কেউই তো জুবাইরপন্থীদের পক্ষে নেই, কারণ তারা আসলে তাবলিগের পক্ষেই নেই, কারণ তারা আসলে কওমীদের পক্ষেই নেই। কারণ সালাফি, আহলে হাদিস এবং বেরেলভি যারা আছেন তারা মনে করেন যে কওমি দেওবন্দি হেফাজত তাবলিগ যারা করেন তারা সকলেই মূলত ভারতে যে দেওবন্দ কওমি মাদ্রাসা সেটা অনুসারী, এবং কওমি দেওবন্দি ওনারা হচ্ছেন গিয়ে আকিদার দিক দিয়ে, ধর্মতত্ত্ব বিশ্বাসের দিক দিয়ে মাতুরিদি আকিদার। অতএব কারণে সালাফি, আহলে হাদিস তাদের মতে যারা কওমি দেওবন্দি তাদের আকিদা শুদ্ধ নয়, তাদের আকিদার মধ্যে কুফরি আকিদা আছে, এমন আকিদা যে আকিদা পোষণ করলে কোনো ব্যক্তি আর মুসলমান থাকে না, সে মুরতাদ হয়ে যায়, সে ওয়াজিবুল কতল হয়ে যায়। এখন সালাফি আহলে হাদিস আলেমদের মতে কওমি দেওবন্দিরা হচ্ছে গিয়ে কাফের, কারণ তারা কুফরি আকিদা পোষণ করে, তাদের আকিদার মধ্যে এমন সব কথা আছে যেগুলো ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, ইমানের বিপক্ষে। তো কওমীদের থেকেই তাবলিগ বের হয়েছে এবং তাবলিগ থেকেই আবার দুইটা গ্রুপ বের হয়েছে, সাদপন্থী এবং জুবাইরপন্থী। সো সালাফিদের মতে আসলে এই তাবলিগের কেউই মুসলমান নয়, কারণ তাদের আকিদার মধ্যে কুফরি আকিদা আছে। তাহলে এখন পিনাকি যে বললেন যে মূলধারা সুপরিচিত আলেমদের কেউ এই পক্ষের সাথে নাই, তাহলে সাতপন্থীরা বলবেন বা আমি বলবো অ্যাজ এ আউটসাইডার যে মূলধারা সালাফি, মূলধারার আহলে হাদিস, মূলধারার বেরেলভি তাদের কোনো আলেমই তো এই তাবলিগের সাথে নেই, জুবাইরপন্থী তাদের সাথে নেই। সেম আর্গুমেন্ট তো জুবাইরপন্থীদের ক্ষেত্রেও করা যায়। একইভাবে যারা বেরেলভি আছেন, যারা বাংলাদেশের সুন্নি তরিকা বলে তারা প্রচার করেন যে আমরা সুন্নি মুসলমান, তো তাদের মতেও কিন্তু যারা কওমি দেওবন্দি তাদের যে আকিদা সেটা হচ্ছে গিয়ে কুফরি আকিদা। এমন আকিদা কওমিরা পোষণ করেন যে আকিদা পোষণ করলে সে গোস্তাখে রাসূল হয়ে যায় এবং ইমান থেকে, ইসলাম থেকে বের হয়ে যায়, অ্যাকর্ডিং টু সুন্নিজম। সুন্নি মিনস নট লাইক শিয়া সুন্নি ডিভিশনটা না, এটা হচ্ছে গিয়ে আহলে সুন্নাল জামা, যেটা সুন্নি, সুন্নিদের মধ্যে আবার একটা অংশ দাবি করে তারা হচ্ছে প্রকৃত সুন্নি, তারা হচ্ছে গিয়ে অরিজিনাল আহলে সুন্নাল জামা। তাহলে এখন আমরা বলতে পারি যে সালাফি, আহলে হাদিস, বেরেলভি আলেমরা সকলে তাবলিগ বিরোধী। আসলে এগুলো কিন্তু আর্গুমেন্টটাকে ট্যাকেল করার জন্য, লাইক কাটা দিয়ে কাটা তোলা। গতকালকে যে মুয়াজ বিন নূর ভাই বললেন যে কাটা দিয়ে কাটা তোলা, আমি আসলে এই কাজটাই করছি। সালাফি, আহলে হাদিস, বেরেলভিদের মতে তো কওমিরা প্রকৃত মুসলমান নয়,
তারা আহলে সুন্নাত জামাতে অন্তর্ভুক্ত নয়। তাহলে এখন পিনাকি কি বলবেন? সালাফি আহলে হাদিস বেরেলভি আলেমরা চান যে ইজতেমা বন্ধ হয়ে যাক। যদি সালাফি খিলাফত বা বেরেলভি খিলাফত প্রতিষ্ঠা হয় বাংলাদেশে, তখন কি হবে? তখন যারাই খিলাফত কায়েম করবেন, ফর এক্সাম্পল যদি বাংলাদেশে সালাফিরা খিলাফত কায়েম করে, অর্থাৎ খলিফা সালাফি, তার যে সরকারি প্রশাসন সেটা সালাফি, অর্থাৎ পুরো ক্ষমতাটা সালাফিদের হাতে, তখন সালাফিরা এই কওমিদেরকে, এই দেওবন্দীদেরকে, এই তাবলিগ যারা করেন জুবাইরপন্থী এবং সাদপন্থী, তাদেরকে 3 দিন সময় দিবেন যে তোমাদের আকিদায় কুফরি আছে, তোমরা 3 দিন সময় পাবে প্রকৃত সালাফি যেটা আসারি আকিদা সেটা গ্রহণ করো, অন্যথায় তোমাদেরকে 3 দিন পরে কতল করা হবে। কারণ মুরতাদের শাস্তি হচ্ছে গিয়ে তাই কতল করে দেওয়া। তো ওনারা কিন্তু এটাই করবেন। এখন পিনাকি বা ইলিয়াস কি এই সালাফি আহলে হাদিস বেরেলভি আলেমদেরকে ভারতে দালাল বলবেন? ব্যাপারটা এতটাও ইজি নয়। মুসলমানদের মধ্যে অনেক ডিভিশন আছে যারা একে অপরকে কাফের মনে করে। এখন এটা সলিউশন কি? এটা যে সলিউশন সেটা হচ্ছে কি আমরা সহ অবস্থান করব। হ্যাঁ, সালাফিরা মনে করে কওমিদের আকিদা শুদ্ধ নয়, এটা কুফরি আকিদা। আবার কওমিরা মনে করে সালাফিদের আকিদা কুফরি আকিদা। আবার বেরেলভিরা মনে করে যে সালাফি এবং কওমিদের আকিদা কুফরি আকিদা। আবার কওমি এবং সালাফিরা মনে করে যে বেরেলভিদের আকিদা কুফরি আকিদা। এখন আমরা কি করব? আমরা কি সবাই মিলে মারামারি করব? না, আমরা সহ অবস্থান করব। আমাদেরকে সহ অবস্থান শিখতে হবে যে আমরা আমাদের মতপার্থক্য নিয়ে একসঙ্গে বসবাস করব উম্মাহ হিসেবে। সো এটা জাস্ট আমি কাউন্টার কোশ্চেন করলাম যে এখন পিনাকি এবং ইলিয়াস কি বলবেন যে এই সালাফি এবং আহলি হাদিস এবং বেরেলভি আলেমরা হচ্ছেন গিয়ে ভারতের দালাল, কারণ তারা চায় তাবলিগ বন্ধ হয়ে যাক, তারা চায় ইজতেমা বন্ধ হয়ে যাক? না। এরপর পিনাকি উনি কিছু স্লাইড দেখিয়েছেন যে সাদপন্থী নেতা কারা। তো উনি প্রথমে যে নামটা এনেছেন সেটা হচ্ছে গিয়ে আলহাজ সৈয়দ ওয়াসিফুল ইসলাম। পিনাকি বলছেন এই ওয়াসিফুল ইসলাম ওনার বোন জামাই হচ্ছে কি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজা নাম। এখন পিনাকি বলছেন উনি কে? আবার পিনাকি নিজে উত্তর দিচ্ছেন যে উনি একজন মুক্তিযোদ্ধা, এটা ওনার প্রথম পরিচয়। তারপর বলছেন যে মানুষ হিসেবে কিন্তু খারাপ না, কিন্তু ওই যে মুক্তিযোদ্ধার ট্রেনিং আছে কোথায়? ইন্ডিয়াতে, তাই ইন্ডিয়ার ইন্টারেস্টের পাশে উনি দাঁড়াইছেন। এখন আমরা দেখি যে পিনাকি কিভাবে দুয়ে দুয়ে চার মিলায়। ওনার প্রথম কথা হচ্ছে কি যে উনি মুক্তিযোদ্ধা, ওনার সেকেন্ড প্রেমিস সেটা হচ্ছে গিয়ে মুক্তিযোদ্ধার ট্রেনিং আছে তো ইন্ডিয়ায়। এখন ওনার যে কনক্লুশন সেটা হচ্ছে গিয়ে তাই ইন্ডিয়ার ইন্টারেস্টের পাশে উনি অর্থাৎ সৈয়দ ওয়াসিফুল ইসলাম উনি দাঁড়িয়েছেন। লাইক উনি কিভাবে দুয়ে দুয়ে চার মিলাচ্ছেন? উনি মুক্তিযোদ্ধা, উনি ট্রেনিং নিয়েছেন ইন্ডিয়াতে, অতএব উনি হচ্ছেন গিয়ে ইন্ডিয়ার ইন্টারেস্টের পাশে দাঁড়িয়েছেন। এখন এটা হাস্যকর বিষয় ছাড়া আর কি বলেন? হাস্যকর প্রেমিসের হাস্যকর কনক্লুশন। এরপর উনি কিছু ছবি দেখিয়েছেন যে সাদপন্থী আর নেতা কারা আছেন। সো মুফতি ওসামা উনি হচ্ছেন গিয়ে যিনি সৈয়দ ওয়াসিফুল ইসলাম ওনার ছেলে। আচ্ছা, তারপর দেখিয়েছেন মুয়াজ বিন নূর ভাইকে। তারপর মাওলানা আবু রেজা নাদভি। মুয়াজ বিন নূর ভাই আসলে তখন আমি এটা নিয়ে ইনশাল্লাহ ডিটেলস আলোচনা করবো আসলে এই ব্যক্তিটা কে। তারপর উনি দেখিয়েছেন যে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডক্টর কাজী এর্তেজা হাসান। ওনারা কে, ওনাদের পরিচয় কি, ওনাদের পদবি কি, পদমর্যাদা কি তাবলিগ জামাতের মধ্যে, সেটা আমরা জানবো মুয়াজ বিন নূর ভাই আসলে। পিনাকি বলছেন যে তাবলিগের সংকটে, তাবলিগের যে বর্তমান সংকট, এই সংকটে কারা ইন্ধন যোগাচ্ছে। তো উনি আবার সেম কথা আবার রিপিট করলেন যে পশ্চিমা বিশ্ব তারা ওয়ার অন টেরর এই প্রজেক্ট হাতে নিয়েছে এবং এটা একটা টার্গেট হচ্ছে কি ইজতেমা, হুইচ ইজ আমার মতে ননসেন্সিক্যাল। দেখেন, পশ্চিমা বিশ্ব অবশ্যই তারা তাদের স্বার্থে কনস্পিরেসি করে, তারা প্ল্যান করে, পরিকল্পনা করে। কেন? তাদের দেশের অর্থনৈতিক স্বার্থে, তাদের জিওপলিটিক্যাল বেনিফিট হাসিলের উদ্দেশ্যে তারা করবেই। এটা প্রত্যেক দেশ করে, সেটা আমরা জানি। ভারতও করে তাদের স্বার্থের জন্য। কিন্তু এই ধরনের নিটিগিটি সিম্পল সিলি বিষয়গুলোকে নিয়ে নয়, তারা আসলে আরো বড় পর্যায়ে খেলে। ইন্টারন্যাশনাল গেম আরো অনেক বড় পর্যায়ে হয়। এখন যদি এমন হয় যে আমার বাড়ির পাশে একটা দেয়াল ধসে পড়ে যায়, এখন যদি আমি বলি যে এটা হচ্ছে ইহুদি নাসারা চক্রান্ত, এটা ভারতের চক্রান্ত, না, আসলে আমরা এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোতেও যখন আমরা পশ্চিমা বিশ্বকে টেনে আনি, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোতেও আমরা ভারতকে টেনে আনবো, তখন আসলে এক ধরনের ওদের পারপাসকে সার্ভ করা হয়ে যায়। ওরা ওদের স্বার্থের জন্য আমাদের ক্ষতি করবে, এটা আমরা জানি, এটা একটা ওপেন সিক্রেট। কিন্তু যদি আমরা এভাবে সব ক্ষেত্রে ওদেরকে টেনে আনি, আসলে এটা এই পুরো যে বিষয়টাকে হালকা করে ফেলা হয়। আমরা দেশ হিসেবে বাংলাদেশ অনেক রকম থ্রেটের মধ্যে আছি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, একইভাবে চায়না, এবং যে বৃহত্তর যে পলিটিক্যাল পাওয়ার ইউএসএ এবং পশ্চিমা বিশ্ব, আমরা অনেক রকম ভাবে এগুলোকে ট্যাকেল করতে হয়। কিন্তু যদি আমরা তাদেরকে সব ক্ষেত্রে টেনে আনি যে আমার প্রতিবেশী, আমার পাশে বাড়ির লোকজন প্রতিবেশী ঝগড়ায় লিপ্ত হয়েছে, এটা কেন? এটা হচ্ছে ইহুদি নাসারার চক্রান্ত, এটা তাদের পরিকল্পনা। না, এত সিলি ভাবে এত ইম্পর্টেন্ট বিষয়গুলোকে টেনে আনলে হবে না। এটা আসলে আমরা আমাদেরকেই সিলি ভাবে উপস্থাপন করছি।
তারপর পিনাকি বলছেন, যেটা উনি আগেও একদম ভিডিও শুরুতে বলেছেন, যে ইজতেমাকে ধ্বংস করার জন্য আওয়ামী, ডেইলি স্টার, প্রথম আলো, এই যে লেসপেন্সার আছে ভারতে, তারা কাজ করছে। এরপর উনি অতিরিক্ত বলেছেন যে আওয়ামী ফ্যাসিবাদী সরকারও বাংলাদেশে তাবলিগের সংকট সৃষ্টি করে। এটা ওনার একটা নতুন দাবি, নতুন আঙ্গিকে, নতুন ভাবে, যে আওয়ামী ফ্যাসিবাদী সরকারও বাংলাদেশে তাবলিগের সংকট সৃষ্টি করে। এটা কিন্তু আবার দাবি করলেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে পিনাকি ভট্টাচার্য একদম ভিডিও শুরু থেকে দাবি, এরপর আবার দাবি, এরপর আবার দাবি, এরপর আবার দাবি, উনি কোনো প্রমাণ দিচ্ছেন না। আমি যে এতক্ষণ ওনার বিভিন্ন কথাগুলো আলোচনা করলাম, উনি কোনো প্রমাণ দেননি। উনি একের পর এক দাবি করছেন যে অধিকাংশ জুবাইরপন্থী, যারা সেকুলার এডুকেশনে এডুকেটেড, তারা হচ্ছে গিয়ে সাতপন্থী। এই সবগুলো দাবির পিছে উনি একটা প্রমাণ দেননি, বরঞ্চ উনি আবার নতুন করে আরো দাবি করছেন। আওয়ামী ফ্যাসিবাদী সরকার কি আসলে এই তাবলিগের সংকট সৃষ্টি করেছে? করতেই পারে, করতেই পারে। একটা সরকার, একটা স্বৈরাচার সরকার, একটা ফ্যাসিবাদী সরকার, যার কোনো বৈধ ভিত্তি নেই, জনগণের সমর্থন নেই, তো সে তো বিভিন্নভাবে চেষ্টা করবেই যাতে করে সে তার গদিকে টিকিয়ে রাখতে পারে। সেই চেষ্টা করবেই। এটা হতে পারে, পিনাকির এই দাবি সত্য হতে পারে, কিন্তু আমরা তো দাবি দেখব না। যদি আমার শত্রুর বিপক্ষেও কোনো দাবি করা হয়, তখন ইনসাফের কথা হচ্ছে কি যে আমি সেখানে সেই দাবির বিপক্ষে বা দাবির পক্ষে প্রমাণ দেখব। এখন আওয়ামী সরকার এটা করতে পারে, হুইচ ইজ পসিবল, কিন্তু আসলে এটা করেছে কিনা আমরা জানি যে সংকটটা সৃষ্টি করেছে পাকিস্তান এবং ভারতের কিছু মুরব্বীরা। সেখান থেকে এই বিষয়টা উত্থাপিত হয়েছে, গোড়াপত্তন হয়েছে, যে পাকিস্তান এবং ভারতের একটা অংশ সাদ সাহেবকে মানেন, আর একটা অংশ সাদ সাহেবকে মানেন না। একটা অংশ চান যে আমরা একজন আমিরকে না রেখে বরঞ্চ আমরা সুরা সদস্যরা ঘুরে ঘুরে এই তাবলিগের পুরো ব্যবস্থাকে চালাবো। আর একটা অংশ এভাবে চায় না। এখন কোন অংশে বেশি, কোন অংশে কম, এটা আমরা পরে আলোচনা করবো মুয়াজ্জবিন নূর ভাই আসলে। কিন্তু বাস্তবতা হচ্ছে গিয়ে যে এই যে সমস্যাটা, এটা শুরু হয়েছে পাকিস্তান এবং ভারত থেকে, এবং এটা জুবারপন্থীরাও স্বীকার করে। জুবারপন্থীরা বলে যে এই বিভেদ সৃষ্টি হয়েছে ভারত থেকে, অর্থাৎ নিজামুদ্দিন মার্কাজ থেকে, দিল্লি থেকে। সেখানে দুইটা পক্ষ হয়েছে। এবং মাওলানা সাদের বিষয়ে ভারতের দেওবন্দ মাদ্রাসার ফতোয়া, যারা জুবারপন্থী, তারা কি বলেন, পাশাপাশি এটাও বলেন আমরা যে সাতপন্থীদেরকে কোনো স্থান দিতে চাই না, হোক সেটা কাকরাইল মসজিদ, হোক সেটা ইজতেমা, আমরা বলি তাদেরকে কোনো স্থান দিব না, তারা বাতিল। যারা সাতপন্থী তারা বাতিল, তারা কোনো জামাত নিয়ে বাংলাদেশের কোনো মসজিদে 3 দিন থাকতে পারবে না। জুবারপন্থীরা বলেন আমরা কেন সাতপন্থীদেরকে কোনো স্থান দিব না, কারণ দেওবন্দ মাদ্রাসার যে ফতোয়া সেটা সাদ সাহেবের বিপক্ষে। মাওলানা সাদ সাহেব এমন কিছু কথা বলেছেন যেগুলো কোরআন সুন্নাহর বিপক্ষে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি জুবাইরপন্থীদের কথা অনুযায়ী এবং সাদপন্থীদের কথা অনুযায়ী যে এই পুরো প্রবলেমটা শুরু হচ্ছে গিয়ে পাকিস্তান, ভারত থেকে। এবং ভারতের যে মাদ্রাসা দেওবন্দ, যেটা মূল মাদ্রাসা, সকল কওমি মাদ্রাসার মূল হচ্ছে কি দেওবন্দ মাদ্রাসা, সেটার ফতুয়া। কিন্তু পিনাকি বলছেন যে আওয়ামী ফ্যাসিবাদী সরকার বাংলাদেশে তাবলিগের সংকট সৃষ্টি করেছে। এখন আমরা কেউ মজা করে বলতে পারি, হাস্যরস করে বলতে পারি যে তাহলে দেওবন্দ মাদ্রাসাও কি ভারতের র এবং আওয়ামী লীগের দালাল? কারণ যেহেতু দেওবন্দ মাদ্রাসা এই সংকটটা সৃষ্টি করেছে, এটা জুবারপন্থীরা বলেন এবং সাদপন্থীরা বলেন, তারা তাদের মতো করে বলেন, আমি আমার মতো করে বলছি যে যদি দেওবন্দ মাদ্রাসায় ফতোয়া না দিত সাদ সাহেবের বিপক্ষে, তাহলে আমরা তাকে মেনে নিতাম। যেহেতু দেওবন্দ বলেছে সে ভ্রান্ত, তার কথার মধ্যে ভ্রান্তি আছে, অতএব আমরা মাওলানা সাদকে আমির মানি না। তাহলে এখান থেকে প্রমাণ হয়, জুবাইরপন্থীদের দাবি অনুযায়ী এটা প্রমাণিত হয় যে এই যে সমস্যা, সংকট, তাবলিগের সংকট, এটা শুরু হয়েছে ভারতের যে দেওবন্দ মাদ্রাসা সেখান থেকে, এবং ভারতের যে নিজামুদ্দিন মার্কাজ সেখান থেকে। এটার সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। তাহলে এখন আমরা কি বলতে পারি যে দেওবন্দ মাদ্রাসাও ভারতের র এবং আওয়ামী লীগের দালাল? এবং একইভাবে ভারতের যেই সাদ বিরোধী যে দলটা আছে, আহমেদ লাট সাহেব এবং ইব্রাহিম দেউলা সাহেব, তারাও হচ্ছে গিয়ে ভারতের র এবং আওয়ামী লীগের দালাল? না, আমরা আসলে পিনাকির মতো এতটা অহেতুক কথা বলবো না, বেসলেস কথা বলবো না, প্রমাণ ছাড়া কথা বলবো না। এটা জাস্ট বললাম চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য যে এই ধরনের কথাগুলো কতটা উদ্ভট, কতটা হাস্যকর এবং কতটা অহেতুক। পিনাকি বলছেন যে কারা কারা এই তাবলিগ লীগ। তো উনি প্রথমে কি করলেন, উনি দেখালেন যে দেখেন দেখেন ডেইলি স্টারের মধ্যে সাতপন্থীদের বিষয়ে নিউজ প্রকাশ করা হয় তাদের পক্ষে। আচ্ছা, ওনার পিছনে নিউজটা কি? সেটা হচ্ছে আ কল ফর কাম সৈয়দ ওয়াসিফুল ইসলাম। অর্থাৎ আমরা জানি যে সাতপন্থীরা প্রায় জুবাইরপন্থীদের উদ্দেশ্যে, এবং জুবাইরপন্থীদের প্রধান যিনি মাওলানা জুবাইর, ওনার উদ্দেশ্যে
বিভিন্ন চিঠি প্রকাশ করেন, যেটাকে খোলা চিঠি বলেন ওরা। শুধু কয়েক বছর না, 2018-17 সময় থেকেই সাদপন্থীরা বিভিন্ন সময় জুবাইর পন্থীদের উদ্দেশ্যে, মাওলানা জুবাইরের উদ্দেশ্যে খোলা চিঠি পাবলিশ করে থাকেন এবং সেগুলো বিভিন্ন পত্রিকা ওনারা পাবলিশ করে থাকেন। তো উনি আগে কি বললেন যে আমরা এখন দেখাবো কারা কারা এই তাবলিগ লীগ। প্রথম এভিডেন্স কি, যে ওয়াসিফুল ইসলাম সাহেবের খোলা চিঠি, অর্থাৎ সাদপন্থীদের খোলা চিঠি জুবাইর পন্থীদের উদ্দেশ্যে, এটা হচ্ছে ওনার প্রথম প্রমাণ। অতএব ডেইলি স্টার হচ্ছে গিয়ে তাবলিগ লীগ। সেকেন্ড ওনার যে এভিডেন্স, সেটা হচ্ছে গিয়ে আরেকটা খোলা চিঠি যেটা সৈয়দ ওয়াসিফুল ইসলাম উনি পাবলিশ করেছেন, যেটা প্রকাশ করেছে ডেইলি স্টার, আ হাম্বল অ্যাপিল টু আওয়ার লিডার্স, অর্থাৎ তাবলিগে যে লিডার তাদের উদ্দেশ্যে একটা হাম্বল, একটা বিনয়ী আবেদন। এটাও একটা খোলা চিঠি। তো এটা হচ্ছে ওনার সেকেন্ড এভিডেন্স। আচ্ছা, ওনার থার্ড এভিডেন্স কি, উনি বলছেন যে দেখেন দেখেন আমরা যখন গুগলে যে সার্চ ইঞ্জিন, যখন সেখানে আমরা সার্চ করি, কি লিখে, তাবলিগের এতাআতিদের পক্ষে। এটা আপনারা করতে পারেন, হ্যাঁ। তো পিনাকি উনি তাবলিগের এতাআতিদের পক্ষে এই যে বাক্যটা লিখে উনি সার্চ করেছেন গুগলের সার্চ ইঞ্জিনে। তো ওনার প্রথম রেজাল্ট কি দেখেন, দেখেন দেখেন প্রথম আলো চলে আসছে, এপ্রিল পর্যন্ত সমঝোতা তাবলিগের দুই পক্ষে। ও তাইলে কি হলো, প্রথম আলো হচ্ছে তাবলিগ লীগ, এই নিউজটা হচ্ছে কি 13ই নভেম্বর 2024। এপ্রিল পর্যন্ত সমঝোতা তাবলিগের দুই পক্ষে, তাবলিগ জামাতের দুটি পক্ষের বিবাদমান সমস্যা সমাধানে আগামী বছরের এপ্রিলে পদক্ষেপ নেবে সরকার। তো এটা তো কোনো পক্ষের নিউজ না, তো উনি এটাকে কেন এভিডেন্স দিলেন যে দেখেন দেখেন তাবলিগের এতাদের পক্ষে, এই ওয়ার্ডটা লিখে, এই শব্দগুলো লিখে সার্চ করলে কে আসে প্রথমে, প্রথম আলো। অতএব প্রথম আলো হচ্ছে তাবলিগ লীগ। সেকেন্ডে যেটা আসছে সেটা হচ্ছে কি উইকিপিডিয়ার একটা আর্টিকেল, যে তাবলিগ জামাত ইন জেনারেল, তাবলিগ জামাত কি, তার কার্যক্রম কি, এই বিষয়ে একটা ডিটেলস আর্টিকেল চলে আসছে। এখন কি আমরা বলবো যে উইকিপিডিয়া হচ্ছে গিয়ে আওয়ামী লীগের দালাল, এবং উইকিপিডিয়া হচ্ছে ভারতের রয়ের এজেন্ট, এবং উইকিপিডিয়া হচ্ছে গিয়ে পশ্চিমা বিশ্বের এজেন্ট? কারণ সেকেন্ড রেজাল্ট তো উইকিপিডিয়া আসছে, উইচ ইজ ভেরি ফানি, মানে উদ্ভট আসলে। পিনাকি ভট্টাচার্য এই ধরনের কর্মকাণ্ড দেখে আসলে আমি খুবই অবাক হয়েছি আসলে। আচ্ছা, থার্ড কোন আর্টিকেলটা আসছে সেটা প্রথম আলো ওয়েবসাইটের, তাবলিগ জামাত সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও, প্রতিবেদন, বিশ্লেষণ, খবর পড়তে ভিজিট করুন প্রথম আলো। এটা হচ্ছে এভিডেন্স তাবলিগের যে সাদপন্থী তাদের সঙ্গে প্রথম আলো সম্পর্ক কি, যে তাবলিগ জামাত সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও, প্রতিবেদন, বিশ্লেষণ, খবর পড়তে ভিজিট করুন প্রথম আলো। এখন কথা হচ্ছে গিয়ে তাবলিগ জামাতের তো এখানে সাদপন্থী বলে নাই, এখানে বলেছে তাবলিগ জামাত। এখন তাবলিগ জামাতের মধ্যে তো সাদপন্থীও আছে, জুবারপন্থীও আছে। তো অ্যাজ এ হোল তাবলিগ জামাতে সবার খবর পেতে, জুবারপন্থী হোক অথবা সাদপন্থী হোক, তাদের খবর পেতে আপনারা প্রথম আলোকে জানুন, পড়ুন, তাদের ওয়েবসাইট ভিজিট করুন। এরপরে কোন আর্টিকেল আসছে যে মাওলানা সাদপন্থীরা ক্ষমতাচ্যুত সরকারের দোসর। ও মাই গড, এখান তো আর বিপক্ষে চলে আসলো সাদপন্থীদের, যে সাদপন্থীরা নাকি ক্ষমতাচ্যুত সরকার, আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকারের দোসর। এটা কে বলেছেন? ওলামা মাশায়েখ। আমরা আর্টিকেলটা একটু পড়ি, যেটা আসছে, এটা হচ্ছে 12ই নভেম্বর 2024। বাংলাদেশে তাবলিগ জামাতে 2018 সাল থেকে দুটি পক্ষ তৈরি হয়েছে। একটিতে আছেন বাংলাদেশের মাওলানা জুবাইর আহমদ, অন্য পক্ষে আছেন ভারতের মাওলানা সাদ। তো এখন এটা এটা এভিডেন্স কেমনে হয়? বরং এটা তো আরো প্রমোট করলো ওলামা মাশায়েখ, যে কথা বলছেন যে সাদপন্থীরা হচ্ছে গিয়ে গত সরকার, ফ্যাসিবাদী সরকারের দোসর। এটা তো উল্টা পিনাকির বিপক্ষে গেল। আচ্ছা, এরপরে কোন আর্টিকেল আসছে, তাবলিগের দুই পক্ষের মারামারিতে নিহতের ঘটনায় মামলা। এটা 27শে জুলাই 2023 সালের একটা আর্টিকেল, যে তাবলিগের দুই পক্ষের মারামারিতে নিহতের ঘটনায় মামলা, রাজধানীর নীলক্ষেতে তাবলিগ জামাতের দুই পক্ষের কর্মীদের মারামারিতে একজন নিহত। তো এটা তো কোনো পক্ষের কথা বললো না। এরপরে একটা ফেসবুকের একটা পোস্ট এখানে আসছে, যার নাম হচ্ছে সাহি নাহজে তাবলিগ, যে 1 ডিসেম্বর 2018 তারিখে এতাতিরা টঙ্গীর ময়দানে নিরীহ তাবলিগের সাথী আলেম ও তালিবুল ইলমের উপর যে নৃশংস হামলা চালিয়েছে তার কোনো নৈতিক ভিত্তি নেই। তো এটা তো ভাই উল্টা হয়ে গেল, এটা তো জুবারপন্থীদের পক্ষের একটা নিউজ চলে আসলো, তাই না? আচ্ছা, এখন আমি কি করলাম, আমি এটা দেখে আমি নিজে সার্চ করলাম, হুবহু আমি লিখলাম যে তাবলিগের এতাতিদের পক্ষে, লিখে আমি সার্চ করলাম গুগলের সার্চ ইঞ্জিনে। এখন আমার কি আসলো দেখেন, আমার আসছে বিবিসি। তাহলে এখন বিবিসি হচ্ছে গিয়ে ভারতের দালাল, রয়ের এজেন্ট, ফ্যাসিবাদী সরকারের এজেন্ট। আচ্ছা, নিউজটা কি আসছে, বিশ্ব ইজতেমা
তাবলিগ জামাতে দু গ্রুপের দ্বন্দ্বের আসল কারণটা। বাংলাদেশে তাবলিগ জামাতের ভেতরে দুটি গ্রুপে দ্বন্দ্ব চলছে বেশ কিছুদিন ধরে, যা সহিংস রূপ নিয়েছে শনিবারের সংঘর্ষের মধ্য দিয়ে। এটা 2018 সালের একটা নিউজ। এই দ্বন্দ্বের কেন্দ্রে আছেন তাবলিগ জামাতের কেন্দ্রীয় নেতা, বাকিটা এখানে লেখাটা আসেনি। তাহলে আমরা কি বলবো বিবিসি হচ্ছে গিয়ে ভারতের এজেন্ট, আওয়ামী লীগের দালাল? সেকেন্ডে কি আসছে? উইকিপিডিয়া। আমার থার্ডে আসছে প্রথম আলো একটা আর্টিকেল, একটা নিউজ, যে এপ্রিল পর্যন্ত সমঝোতা তাবলিগের দুই পক্ষে। আচ্ছা, এরপরে আসছে এতাতিরা স্রেফ তাবলিগের সাথী। এখানে বলা হচ্ছে যে 1 ডিসেম্বর 2018 তারিখে এতাতিরা অর্থাৎ সাতপন্থীরা টঙ্গীর ময়দানে নিরীহ তাবলিগের সাথী আলেম ও তালিবুল ইলমদের উপর নৃশংস হামলা চালিয়েছে, তার কোনো নৈতিক ভিত্তি নেই। আচ্ছা, এরপরে সার্চ ইঞ্জিনে যা আসছে সেটা হচ্ছে গিয়ে এতাতকারী অধিকাংশ তাবলিগের সাথীরা সবিস্তর জানে না। এটাও তাবলিগের যে একটা অংশ সাতপন্থী তাদের বিপক্ষে। সাতপন্থী এতায়াতকারী অধিকাংশ তাবলিগের সাথীরা সবিস্তর জানে না। এতায়াতকারী অধিকাংশ তাবলিগের সাথীরা সবিস্তর জানে না বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ সারা দুনিয়ার লাখো ওলামায়ে কেরাম কেন মাওলানা সাদ সাহেবের বিরোধিতা করছেন। অর্থাৎ এই যে পোস্টটা, এটা হচ্ছে গিয়ে জুবায়ের পন্থীদের পক্ষে এবং সাদ পন্থীদের বিপক্ষে। এরপরে কি আসছে? এরপর আমার আসছে আবার বিবিসির একটা নিউজ, যে সমঝোতার পরও তাবলিগ জামাতের দু গ্রুপ সংঘর্ষে জড়ালো কেন। সো আমার এগুলো আসছে। তারপরে আসছে উইকিপিডিয়া একটা আর্টিকেল, যে সাদ কান্দালভি, ওনার সম্পর্কে একটা আর্টিকেল। তারপরে আসছে তাবলিগ জামাতের দুই পক্ষে সংঘর্ষে নিহত 1, আহত 2 শতাধিক। এটা 2018 সালের একটা নিউজ, সিলেট টুডে। এরপরে আসছে wordpress.com এর একটা নিউজ বা আর্টিকেল, যে ওয়াসিফ জঙ্গি, এতাতি, সাদ পন্থীদের প্রতারণা, সাদ পন্থীদের পায়ের নিচের মাটি সরে যাচ্ছে দিন দিন, তবুও থেমে নেই তাদের ধোঁকা, প্রতারণা ও মিথ্যাচার, যদিও এই মিথ্যাচারের পরিণতি বরাবর তাদেরই ভোগ করতে হচ্ছে। এই আর্টিকেলটা হচ্ছে গিয়ে সাদ পন্থীদের বিপক্ষে এবং জুবায়ের পন্থীদের পক্ষে। তারপরে আছে সামহার ইন ব্লগ, সেখানে তাবলিগের দুই পক্ষ কোন পক্ষে থাকবেন। এখানে বলা হচ্ছে এই সূরা বিশ্বের অধিকাংশের কাছেই মকবুল বা গ্রহণযোগ্য। বিশ্বের বরেণ্য ওলামাগণ এই সূরার অধীনে কাজ করাকেই প্রাধান্য দিচ্ছেন বা শরঈ আলোকে অধিক সঠিক। তাবলিগের কাজ একটা নিখাদ ধর্মীয় কাজ। অর্থাৎ এই আর্টিকেলটাও সাদ পন্থীদের বিপক্ষে এবং জুবায়ের পন্থীদের পক্ষে। তো আমিও পিনাকির মতোই তো সার্চ করলাম তাবলিগের এতাতিদের পক্ষে এই কথাটা লিখে। আমার তো অন্য জিনিস আসলো। এখন কাহিনী কোথায়, মানে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে গিয়ে, কারো মনে কোশ্চেন আসে যে পিনাকি ভট্টাচার্যের সার্চে শুধু প্রথম আলো আর আমার সার্চে আসলো বিবিসি উইকিপিডিয়া, তারপর প্রথম আলো, ফেসবুকের কিছু পোস্ট, আবার বিবিসি, wordpress.com, সামহার ইন ব্লগ, সিলেট টুডে। এমনটা কেন হলো? এমনটা খুব সিম্পল, কারণ পিনাকি ভট্টাচার্য উনি সারাদিন সার্চ করেন প্রথম আলো, এবং উনি সারাদিন প্রথম আলোতে থাকেন। সারাদিন মানে এই না 24 ঘন্টা। অর্থাৎ উনি তো রেগুলার ভিডিও কন্টেন্ট তৈরি করেন, প্রথম আলো এগেনস্টে রিসেন্টলি কাজ করছেন, অনেকগুলো ভিডিও উনি তৈরি করেছেন, তো ওনাকে বারবার ভিজিট করতে হয় প্রথম আলোতে। এখন গুগলে একটা বেসিক যেটা সার্চ ইঞ্জিনে কি হয়, যে আপনি যখন কোনো ওয়েবসাইট বারবার ভিজিট করবেন, আপনাকে সেটাই বেশি বেশি রেকমেন্ড করা হবে, সেটা আপনার সামনে আসবে। ফর এক্সাম্পল, আপনি রেগুলার উইকিপিডিয়া যান, তো দেখবেন আপনি কোনো একটা টপিক সার্চ করলে আপনার সার্চ ইঞ্জিনে প্রথমেই উইকিপিডিয়া আসবে। আবার আপনি 1 মাস 2 মাস কোনো কিছু সার্চ করার পরে আপনি উইকিপিডিয়া যে ওয়েবসাইট, সেখানে প্রবেশ করবেন না, সেই আর্টিকেলটা পড়বেন না, আপনি অন্যগুলো পড়বেন। তো দেখবেন আস্তে আস্তে উইকিপিডিয়া আপনার যে ফার্স্ট অপশন থেকে সেকেন্ড, থার্ড, ফোর্থে চলে যাবে। আমি হতভম্ব হলাম, অবাক হলাম। উনি এই বেসিক বিষয়টা জানেন না যে ভাই, আপনি যেহেতু রেগুলার প্রথম আলো ভিজিট করেন, এই কারণে সবকিছু চলে আসে প্রথম আলো। আচ্ছা, তারপরও প্রথম আলো যেগুলো আসছে, সেগুলো কি সাদ পন্থীদের পক্ষে আসছে? সেগুলো কি জুবায়ের পন্থীদের বিপক্ষে আসছে? না, বেসিক তথ্য, বেসিক নিউজ আসছে, বরঞ্চ সাদ পন্থীদের বিপক্ষে নিউজ আসছে। এই যে এই নিউজটা, মাওলানা সাদ পন্থীরা ক্ষমতাচ্যুত সরকারের দোসর, এটা তো বিপক্ষে আসলো। সো আসলে বিষয়গুলো খুবই সিলি, খুবই হাস্যকর, খুবই ফানি। এবার আমি সার্চ করলাম যে তাবলিগের জুবায়ের পন্থীদের পক্ষে, এটা লিখে। আগে সার্চ করলাম পিনাকি ভট্টাচার্যের মতো, যে তাবলিগের এতাতিদের পক্ষে। এবার সার্চ করলাম তাবলিগের জুবায়ের পন্থীদের পক্ষে। এখন দেখেন আমার রেজাল্টটা কি আসছে। আমার রেজাল্ট আসছে আমার ভিডিও, কোন পক্ষ মাজলুম, সাদ পন্থী নাকি জুবায়ের পন্থী। এটা কেন প্রথমে আসছে? কারণ আমি গত 2-3 দিন খুব বেশি সাদপন্থী, জুবায়েরপন্থী, তাবলিগ জামাত, তাদের দ্বন্দ্ব, এগুলোর ভিডিও খুব বেশি দেখছি ইউটিউবে। আমি গুগল সার্চ ইঞ্জিন, এখানে আমি বেশি থাকি না, আমি বেশি থাকি হচ্ছে ইউটিউবে। সারাক্ষণ আমার 99% টাইম থাকা হয় ইউটিউবে।
আমি অনেক বেশি ভিডিও দেখি, বিভিন্ন বিষয়ে নিউজ দেখি, অনেক ডকুমেন্টারি দেখি। আর আমরা জানি যে ইউটিউব হচ্ছে গিয়ে গুগলের প্রোডাক্ট। এখন যেহেতু আমি গত কয়েকদিন ধরে এই তাবলিগ জামাত রিলেটেড বেশি বেশি ভিডিও দেখছি, এজন্য কি করলো গুগল নিজেই আমার যেই পাস্ট যে এক্সপিরিয়েন্স যেটা আমি করেছি গুগলে এবং ইউটিউবে, সেটা গুগল জানে। তো সে আমাকে প্রথমে কিছু ভিডিও দিল। আমি ফার্স্ট ভিডিওটা এবং থার্ড ভিডিও এটা আমি দেখেছি, সেকেন্ডটা দেখিনি। তো এই কারণে কি হলো দেখেন, আমাকে কোনো ওয়েবসাইট সাজেস্ট না করে, কোনো নিউজ আর্টিকেল সাজেস্ট না করে আমাকে ভিডিওস সাজেস্ট করলো। তার পরবর্তীতে প্রথম আলো একটা আর্টিকেল আসলো, যেটা আগের আর্টিকেল, যে তাবলিগের সংঘাতের ঘটনায় উদ্বেগ, দোষীদের বিচার দাবি। 23 ঘন্টা আগে একটা নিউজ, যে তাবলিগের সাদ অনুসারীদের জোর ইজতেমা ঠেকাতে জুবাইরপন্থীদের রাস্তা অবরোধ, গাড়ি ভাঙচুর, এপ্রিল পর্যন্ত সমঝোতা তাবলিগের দুই পক্ষে। সো এটা একটা জেনারেল নিউজ, এটা কারো পক্ষেও না বিপক্ষেও না। তারপর দেশ রূপান্তর, তাদের একটা নিউজ আসছে যে জুবাইরপন্থীদের হামলায় একাধিক সাথী নিহত হয়েছে দাবি। এটা নিউজ আসছে, জেনারেল নিউজ আসছে, এখানে বলেনি যে জুবাইরপন্থী ভালো বা জুবাইরপন্থীরা খারাপ। এরপর আসলে প্রথম হলো একটা আর্টিকেল, যে তাবলিগের সংঘর্ষ প্রাণহানির ঘটনায় জামাতের উদ্বেগ, জামাতে ইসলামের উদ্বেগ। এরপর আসে চ্যানেল 24 একটা আর্টিকেল, যে তাবলিগের জুবাইরপন্থীদের প্রতি সাদ অনুসারীদের খোলা চিঠি। এরপরে আসছে ইন্ডিপেন্ডেন্ট যে টিভি, তাদের ওয়েবসাইটের একটা নিউজ আর্টিকেল, যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে জুবাইরপন্থীদের বিক্ষোভ। আমি আশা করি যে আমি ডিবাং করতে পেরেছি। পিনাকি ভট্টাচার্য তার ভিডিওর প্রথম প্রায় 7-8 মিনিট শুধু দাবি করে গেলেন, কোনো প্রমাণ দেননি। কিছু ব্লেটেন্ট লাই, মিথ্যা বলেছেন, কিছু ব্লান্ডার করেছেন যেগুলো কোনো এভিডেন্স নয়, উনি সেগুলো মানুষের সামনে উপস্থাপন করেছেন অ্যাজ এ এভিডেন্স, প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন, এবং যেটা খুবই ফানি, সিলি, হাস্যকর। উনি এত বড় অ্যাক্টিভিস্ট হওয়া সত্ত্বেও উনি কিভাবে এই ধরনের অহেতুক ফালতু কাজ করতে পারলেন। এরপর উনি বলছেন যে তাবলিগের দুই গ্রুপের বিভেদ বর্তমানে কোন পর্যায়ে রয়েছে। উনি দেখাচ্ছেন যে তাবলিগ জামাত, ওকে, এটা দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে মূল ধারার আলেম সমাজ, আর একটা হচ্ছে গিয়ে আওয়ামীপন্থী জেনারেল শিক্ষিত। তো আসলে উনি এই ধরনের কাজ কিভাবে করতে পারলেন, মানে কোন এভিডেন্স ছাড়া এভাবে গ্রুপিং করলেন, যে সাত পন্থীদের কি বানালেন, যে আওয়ামীপন্থী জেনারেল শিক্ষিত, আর জুবাইর পন্থীদের বানালেন মূল ধারার আলেম সমাজ। এখন ভাই, এটা তো দাবি হলো না। উনি যে যে ক্লাসিফিকেশন করলেন, উনি যে এই শ্রেণী বিন্যাস করলেন, এটার প্রমাণ উনি কি দিলেন? উনি তো কোনো প্রমাণ দেননি। এটা আবারও দাবি। উনি দাবির পর দাবি করেই যাচ্ছেন, কিন্তু উনি একবারও প্রমাণ করলেন না যে এইভাবে এটা প্রমাণিত হলো যে তাবলিগের মূল ধারা এরা, এবং এইভাবে প্রমাণিত হলো যে সাতপন্থীরা হচ্ছে আওয়ামীপন্থী। সাতপন্থীদের মধ্যে অধিকাংশ জেনারেল শিক্ষিত, আর জুবাইরপন্থীরা অধিকাংশ জেনারেল শিক্ষিত নয়। উনি এগুলোর পক্ষে কোনো প্রমাণ দিলেন না। যাই প্রমাণ দেওয়ার চেষ্টা করলেন পেছন দিকে, প্রথম আলো দেখিয়ে, ডেইলি স্টার দেখিয়ে, গুগলের সার্চ ইঞ্জিনে সার্চ করে, তো আমি আশা করি সেগুলোকে ডিবাং করতে পেরেছি। এরপর উনি বললেন যে আওয়ামীপন্থী জেনারেল শিক্ষিত, এদের সহায়তায় কারা এগিয়ে আসে? বাংলাদেশ আওয়ামী লীগ, তারপর হচ্ছে কি প্রথম আলো, ডেইলি স্টার। এই যে ট্যাগ দেয়া, ভাই ট্যাগ দেয়া এগুলো হচ্ছে রাজনীতির খেলা, কাউকে ব্লেম করা, মানে এটা এক ধরনের ফ্যালাসি। আমি জানি না আপনারা লজিক্যাল ফ্যালাসি পড়েছেন কিনা। অপোনেন্টকে ঘায়েল করার জন্য প্রথম যে অস্ত্র আপনার কাছে আছে, যদি আপনি অসৎ ব্যক্তি হয়ে থাকেন, সেটা হচ্ছে কি আপনি অপোনেন্টকে বিভিন্ন অভিযোগ দিয়ে তাকে ঘেরাও করে ফেলেন, যাতে করে সে অফেন্সিভ কোনো আর্গুমেন্টে যেতে না পারে, সারাক্ষণ সে ডিফেন্সিভে থাকবে। যে পিনাকি ভট্টাচার্য, ওনারা কি করেন, অপোনেন্টকে ঘায়েল করেন। এটা খুব কাজ করেছে আওয়ামী লীগের ক্ষেত্রে, কারণ আওয়ামী লীগ যে অপরাধী এটা দিনের আলোর মতো পরিষ্কার ছিল বাংলাদেশের জনগণের কাছে। আমরা বাংলাদেশের প্রতিটা জনগণ জানতাম যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ অত্যাচারী, আওয়ামী লীগ জালেম, আওয়ামী লীগ খুনি, আওয়ামী লীগ গুমকারী দল, আওয়ামী লীগ সন্ত্রাসী দল। এটা আমরা জানি, এটার এভিডেন্স ভুরি ভিডিও ডকুমেন্ট, রিটেন ডকুমেন্ট, যুক্তি, তর্ক, প্রমাণ সবকিছু আমাদের কাছে ছিল। তো সেখানে হচ্ছে কি এই যে ব্লেম দেওয়া, ট্যাগ দেওয়া, এটা কাজ করেছে, এবং আমরা এটাকে নৈতিকভাবে সমর্থন না করলেও অনেকাংশে এটা সত্য ছিল। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ খুনি, এটা প্রমাণিত। তো এখন যদি আমরা বলি আওয়ামী লীগ খুনি, এখানে দোষের কিছু নেই। আওয়ামী লীগ ফ্যাসিস্ট, এটা প্রমাণিত। এখন যদি আমি বলি আওয়ামী লীগ ফ্যাসিস্ট, এখানে দোষের কিছু নেই। এটা হচ্ছে বাস্তবতার স্টেটমেন্ট, বাস্তবতার বয়ান। আপনি বাস্তবতাকে আপনি শব্দের মাধ্যমে প্রকাশ করছেন। তো এখন যখন আমরা বলবো আওয়ামী স্বৈরাচারী, এটা সত্য, কারণ এই ট্যাগের পিছনে, এই ব্লেমের পিছনে, এই দোষারোপের পিছনে আমাদের কাছে হাজার হাজার প্রমাণ আছে। তো এই জন্য আমার শত্রু হোক, যেই হোক,
আমাদের হাতে প্রমাণ থাকতে হবে, তারপর আমরা তাকে ব্লেম করতে পারবো। এটাই নৈতিকতা। আসলে আমি এটা প্রত্যাশা করিনি, কারণ পিনাকি ভট্টাচার্যকে আমি পছন্দ করি, ওনার ভিডিও আমি রেগুলার দেখি, উনি আমাকে উজ্জীবিত করেছেন। এখন কাউকে ব্লেম দেওয়াটাই কি অনৈতিক? না, কাউকে ব্লেম দেওয়াটাই অনৈতিক নয়, যদি না আপনি প্রমাণ করতে পারেন। আপনি যখন প্রমাণ করবেন তখন আপনি তাকে ব্লেম করতে পারবেন। ফর এক্সাম্পল, আদালতে যখন কোনো ব্যক্তিকে বলা হয় সে খুন করেছে অমুক ব্যক্তিকে, সে ডাকাতি করেছে অমুক তারিখে, সে চুরি করেছে ওই ঘরে, তো আদালতে কি হয়, তখন তাকে প্রমাণ দিয়ে সাব্যস্ত করা হয় যে এই লোকটা চোর, এই লোকটা ডাকাত, এই লোকটা খুনি, এই লোকটা খারাপ লোক। তখন তাকে আমরা বলতে পারবো তুমি চোর, তুমি ডাকাত, তুমি খুনি। এটা অনৈতিক বিষয় নয়, কারণ তার অপরাধটা প্রমাণিত। এখন আপনি যখন শুধু দাবি করে গেলেন আর ব্লেম দিয়ে গেলেন আর ট্যাগ লাগিয়ে গেলেন, কিন্তু কোনো প্রমাণ দিলেন না, এটা ব্যক্তি হিসেবে আপনার যে নৈতিকতা, আপনি যে ব্যক্তি হিসেবে নৈতিক নন, এটার প্রমাণ বহন করে। আমি আসলে এটা আশা করিনি পিনাকি ভট্টাচার্য কাছ থেকে। আচ্ছা, এরপর পিনাকি উনি বললেন এ পর্যায়ে কি করা যায়। উনি অ্যাজ এ এক্সপার্ট, উনি এখন এটা সলিউশন দিবেন কি করা উচিত আমাদের। তো উনি বললেন যে আমাদের যে বর্তমান ধর্ম উপদেষ্টা ডক্টর আফম মাওলানা খালেদ হোসেন, তারপরে বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক, এবং বেফাক বোর্ডের সভাপতি মুফতি মাহমুদুল হাসান, এবং হাটহাজারী মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, তাদের নেতৃত্বে একটা কমিটি বোর্ড করা হোক, কমিশন করা হোক, যারা এটা সুলাহা করবেন। আচ্ছা, এই সলিউশন কি সাতপন্থীরা মানবে? এটা কি বাস্তবিক কোনো কথা? কারণ সাতপন্থীরা তো বলছে যে আমরা চাই তাবলিগের যে মুরব্বী আছেন, তাবলিগের অভ্যন্তরীণ সমস্যা তাবলিগের মুরব্বী সমাধান করবেন। পিনাকি বলছেন এই সংকটের সমাধান যেভাবে হতে পারে, এক, কাকরাইল মসজিদ জুবাইর পন্থীদের দিয়ে দিতে হবে। পুরো কাকরাইল মসজিদটা সাতপন্থীরা জুবাইর পন্থীদেরকে দিয়ে দিবে, এটা একটা সলিউশন ওনার। দুই, ইজতেমা মাঠ উভয় দলকেই বরাদ্দ দেয়া, সবচেয়ে ভালো হয় সাতপন্থীদের জন্য অন্য স্থান ঠিক করে দেয়া। এরপর উনি বললেন যে দেখেন, ওনার একটা অবজারভেশন, জেলা পর্যায়ে সব পৃথক, তাই সেখানে বিশৃঙ্খলার তেমন কোনো খবর পাওয়া যায় না। ওনার এই যে অবজারভেশন, এটা পুরো ভুল, এটা পুরো ভুল। 2017-18 থেকে বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায়, ইউনিয়নে, গ্রামে, মসজিদে বিভিন্ন সংঘর্ষ ঘটনা ঘটেছে, একে অপরকে মসজিদ থেকে বের করে দিয়েছে। এখন কে বেশি করেছে কে কম করেছে এটা আমরা দেখবো ইনশাল্লাহ পরবর্তী কোনো লাইভে। কারা সংঘর্ষে বেশি লিপ্ত হয়েছে, কারা উস্কানিমূলক কথা বেশি বলেছে, কারা সংখ্যার জোর বেশি দেখিয়েছে, কারা শক্তির জোর বেশি দেখিয়েছে, কারা অপর দলকে মসজিদ থেকে বের করে দিয়েছে, কারা অপর দলকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে চেয়েছে, কারা অপর দলকে সমস্ত স্থান থেকে বঞ্চিত করতে চেয়েছে, কারা মাজলুম আর কারা জালেম, এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ একে একে। পিনাকি সাহেবের যে অবজারভেশন যে জেলা পর্যায়ে সব পৃথক, তাই সেখানে বিশৃঙ্খলার তেমন কোনো খবর পাওয়া যায় না, আর যেহেতু কেন্দ্রীয় পর্যায়ে পৃথক নয় তাই এখানে সংঘর্ষ, এটা আমার মতে রং। বরঞ্চ কেন্দ্রীয় পর্যায়ে সংঘর্ষ হাতে গোনা কয়েকটা, 2018 ইজতেমা মাঠের ঘটনা, আর হচ্ছে 2024 এই মাঠের ঘটনা, আর মাঝে মধ্যে 2 থেকে 3-4 বার হচ্ছে গিয়ে কাকরাইল মার্কাজের ঘটনা। কিন্তু জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে, মসজিদ পর্যায়ে ঘটনা হাজার হাজার। পিনাকি ভট্টাচার্য যে সলিউশন দিলেন যে আমরা ধর্ম উপদেষ্টা, বাইতুল মোকাররমের খতিব, বেফাক বোর্ডের সভাপতি এবং পটিয়া মাদ্রাসা এবং হাটহাজারী মাদ্রাসাকে ইনভলভ করে এটা সলিউশন করব। কেন? কারণ তারা কওমি হেফাজত, আর কওমি থেকে তাবলিগ, আর তাবলিগের মধ্যে 2 ভাগ। এখন কথা হচ্ছে কি, এই বেসিক জ্ঞানটা কি পিনাকি সাহেবের নেই যে বাংলাদেশে সালাফি আহলে হাদিস একটা সেক্ট, একটা ফিরকা, যাদের সংখ্যা কয়েক কোটি, হয়তো 3 কোটি বা 4 কোটি বা তারও বেশি, 3 থেকে 4 কোটি ধরলাম, কারণ রিসেন্টলি একজন সালাফি আলেম দাবি করছেন তাদের সংখ্যা বাংলাদেশে 3 থেকে 3.5 কোটি, আমরা ধরলাম 4 কোটি। এখন সালাফিদের মধ্যে অসংখ্য মাদ্রাসা আছে, এক একজন এক এক মাদ্রাসা চালাচ্ছে। সালাফি আহলে হাদিস তাদের মধ্যে অনেকগুলো দল আছে। ব্যাপারটা কিন্তু এমন নয় যে সকল সালাফি আহলে হাদিসটা একটা দলের মধ্যেই, একটা আমব্রেলার মধ্যেই, না। সালাফি একটা ব্রড আমব্রেলা, একটা বড় ছাতা, সেটার মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে, অনেকগুলো দল আছে। সালাফিদের মধ্যে অনেকগুলো দাওয়া ভিত্তিক দল আছে, এক এক গ্রুপ এক এক শাখায় এক এক ভাবে মেহনত করছে। এখন ফর এক্সাম্পল যদি সালাফিদের কোনো একটা শাখায় একটা প্রবলেম হয়, এখন আমরা কি বলবো যে সালাফি যে মূল আমব্রেলা তাদেরকে ইনভলভ করো? না, এটা বলবো না। কেন? কারণ সালাফিদের যেই গ্রুপের সমস্যা, যাদের মধ্যে দ্বন্দ্ব, যে ছোট্ট গ্রুপটার মধ্যে, তাদের লোকজন আপোষে বসে মিলে এটা সলিউশন করবে। একইভাবে বেরেলভি
বেলভিদের মধ্যে কিন্তু অতি কট্টর, কট্টর, কট্টর না এমন অনেক গ্রুপ আছে। তাদের মধ্যে দাওয়াতি অনেকগুলো গ্রুপ আছে, শিক্ষা কেন্দ্রিক অনেকগুলো গ্রুপ আছে। এখন যদি এমন হয় যে বেলভিদের মধ্যে দাওয়া কেন্দ্রিক কোনো একটা গ্রুপে কোনো সমস্যা হয়, এখন কি আমরা বলবো যে বেরেলভি মূল যে আমব্রেলা, বেরেলভি মাদ্রাসার প্রধান কারা আছেন তারা একত্র হন এবং এটা সলিউশন করেন? না, এটা বলবো না। কারণ প্রবলেমটা যেই গ্রুপের মধ্যে, সেই গ্রুপের মুরব্বীরা একসঙ্গে বসবেন। এটা একটা কমন আন্ডারস্ট্যান্ডিং। আমি জানি না আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। যদি না হয় তাহলে হয়তো কোশ্চেন আনসার সেশনে এটা নিয়ে আলোচনা করব। সো পিনাকি যে সলিউশন দিচ্ছেন যে ধর্ম উপদেষ্টা এবং আব্দুল মালেক এবং বেফাক বোর্ডের সভাপতি এবং পটিয়া এবং হাটহাজারী মাদ্রাসা, হ্যাঁ ওনারা যদি থাকেন সাপোর্টিভ রোলে, সাপোর্ট দিবেন। মূল কাজ করবে সেই দল। কওমিদের অনেকগুলো দল আছে, যেই দলের প্রবলেম মূল কাজটা সেই দল করবে। আর যারা বড়রা আছেন মূল দলের যে ব্রড আমব্রেলা, তারা সেটাকে সাপোর্ট দিবেন দূর থেকে, যাতে করে এটা সলিউশন হয়। একইভাবে বেলভিদের মধ্যেও, একইভাবে সালাফিদের মধ্যেও এটা হচ্ছে গিয়ে সলিউশন। এটা সলিউশন না যে উপর লেভেলে সবাই এসে সরাসরি হস্তক্ষেপ করবেন, না। আমাদেরকে এটা বুঝতে হবে। আমি বলতে চাচ্ছি যে তাবলিগ একটা ইনস্টিটিউশন, তাবলিগ একটা প্রতিষ্ঠান। এখানে সরাসরি ডিরেক্ট স্টেক হোল্ডার আছে, শেয়ার হোল্ডার আছে, আর বাকি হচ্ছে পরোক্ষ। এখন তাবলিগের যে সমস্যা, এটা যারা ডিরেক্ট স্টেক হোল্ডার, ডিরেক্ট শেয়ার হোল্ডার, তারা এটা সলিউশনে কাজ করবেন। আর যারা পরোক্ষভাবে আছেন, কওমি মাদ্রাসা, দেওবন্দের যে মূল মাদ্রাসা, ভারত পাকিস্তানের বড় বড় আলেমরা সবাই এটাকে সাপোর্ট করবেন। এটা হচ্ছে কি সলিউশন। কিন্তু পিনাকি যে সলিউশন দিচ্ছেন এটা কোনো সলিউশন না, আসলে এটা বাস্তবিক কোনো সলিউশন না।